আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে এখন ঘুরে ফিরে একটা প্রশ্ন অনেকের মধ্যেই যাচ্ছে বা অনেকেই তুলছেন, আওয়ামী লীগ কি ফিরবে? প্রশ্নটার সহজ সরল কোনো উত্তর নেই। তার আগে যে প্রশ্নটা করা দরকার সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কি ফিরতে চাইছে? লক্ষণ বলছে তারা আসলে অনিশ্চিত। অনিশ্চিত এই কারণে, এবং এই অনিশ্চয়তার মধ্যে তারা এই কারণে পড়েছে যে দীর্ঘ 15 বছরের যে লুটপাট তাদের নেতৃত্ব করেছে এবং যে অর্থ তারা বাইরে পাচার করে দিয়েছে, সেই অর্থ দিয়ে তারা মোটামুটি শান্তিতে স্বস্তিতে পরের জীবনটা পার করে দিতে পারবে বলে তারা ভাবছে। কেউ কেউ জেলে আছেন বটে, তাদের তেমন কিছু করবার নেই। আইন অ্যালাউ করলে, বিচার বিভাগ অ্যালাউ করলে তারা হয়তো কখনো না কখনো মুক্তি পাবেন। কখনো 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 সরকারের দয়ার উপর হয়তো তাদেরকে নির্ভর করতে হতে পারে, কেননা এই সরকারের, বর্তমান সরকারের দায় একটু কম। কারণ যেগুলো মামলা হয়েছে সেগুলো তাদের সময় হয়নি, তারা মাত্র 1 মাস দায়িত্ব পালন করছেন। মামলাগুলো হয়েছে আগের সরকারের আমলে। আইন কানুন যা পরিবর্তন হয়েছে বিচার করবার জন্য, সেটাও আগের সরকারের আমলে। সব মিলে মূল দায়টা আগের সরকারের, যারা এখন ক্ষমতায় নেই। আওয়ামী লীগের কথা এই কথা বলছিলাম যে অভ্যুত্থানের পর বা পতনের পর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া আমরা কোথাও দেখিনি, একটা স্টেটমেন্ট দেখিনি। আওয়ামী লীগের নেতাকে কার কি দায়িত্ব সেটা আমরা দেখিনি। ওই যে বলছিলাম যে সারা দেশে অসহায় নেতাকর্মীরা আছেন অনেকেই, কিন্তু তারা জানেন না আসলে কার কথা তারা শুনবেন। আমরা মাঝে মধ্যে শুনতে পাই তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যোগাযোগ হয়, কিন্তু সেটা কতদিন এই লক্ষ কোটি নেতাকর্মী বা সমর্থককে আশ্বস্ত করে রাখতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। আওয়ামী লীগের ইতিহাসে এরকম ঘটনা এর আগে যে ঘটেনি তা নয়, এর আগেও ভুল ঘটে গেছে। একসময় আমরা শুনেছি যে আমেনা বেগম, তিনি আওয়ামী লীগ অফিসে প্রদীপ জ্বালিয়ে রাখতেন। আমরা আরেক সংকটকালে দেখেছি যে জোহরা তাজউদ্দিনের মতো ঠিক মাঝারি মানের নেত্রী, তখনকার সময় মধ্য গোত্রের নেত্রী, তিনি এসে হাল ধরেছেন। আমরা আরো কিছু নেতার কথা শুনেছি যে যারা সংকটকালে সামনে এসেছেন, হাল ধরেছেন। সেই সময়গুলো খুব সুখকর ছিল না, স্বস্তিকর ছিল না, কিন্তু তারা চেষ্টা করেছেন, কারণ তখন রাজনীতিটা ছিল। আর গত 15 বছরে আওয়ামী লীগ রাজনীতিটা নষ্ট করে দিয়েছে, সংগঠনটাকে শেষ করে দিয়েছে। আর প্রকৃত ত্যাগী রাজনীতিবিদদের জায়গায় ভুইফোর, হাইব্রিড, ব্যবসায়িক মনোবৃত্তির, যাদের মূল কাজ ছিল লুটপাট, অর্থনীতি আর যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা, অন্যের জীবনের বিনিময়, অন্যের অর্থের বিনিময়, অন্যের সম্পদের বিনিময়, সেগুলোকে গ্রাস করে, জীবন গ্রাস করা, সম্পদ গ্রাস করা, কোনোভাবে সময়টা পার করাই ছিল তাদের লক্ষ্য। কারণ আগেরটা তারা গুছিয়ে নিয়েছিলেন। আরেকটা বড় কারণ, এই যে 5ই অগস্টের পর আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ে কোনো নেতা কর্মীর মধ্য থেকে বাংলাদেশের জনগণ একবারের জন্য কোনো অনুশোচনার কথা শুনেনি। আপনি সেটা যা ঘটেছে তাকে কমিয়ে বলতে পারেন, যা ঘটেছে তার দায় অন্যের উপরে চাপাতে পারেন, কিন্তু একেবারেই পুরো ডিনায়াল, পুরো অস্বীকৃতি, এটা বাংলাদেশ বরদাস্ত করে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অনেকেই ঘনিষ্ঠ ছিলেন, এখনো কারো কারোর সঙ্গে যোগাযোগ হয়। তাদেরকে আমরা বহুবার বলতাম, আমি তো বলতামই, অন্যরাও নিশ্চয়ই বলেছেন, যে একবার আওয়ামী লীগ নানা অপকর্ম করে ক্ষমতায় আসতে 21 বছর লেগেছিল, এবার হয়তো 42 বছর লাগবে। তাদের স্বপ্ন ছিল 41 মাস পর্যন্ত ক্ষমতায় থাকা, কিন্তু 24-এই তাদের পথযাত্রা বন্ধ হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা, তার যে ইতিহাস, মুক্তিযুদ্ধের সঙ্গে যে সম্পর্ক, তার যে এক সময়কার অসাম্প্রদায়িক রাজনীতি, সেটা বাংলাদেশের জন্য জরুরি ছিল। শুধু অসাম্প্রদায়িকতার কথা বলি কেন, আওয়ামী লীগ মূলত প্রতিনিধিত্ব করেছে বা যাদেরকে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করার চেষ্টা করেছে, তার হচ্ছে বাংলাদেশের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ। মধ্যবিত্তদের মধ্যে তাদের একটা প্রভাব ছিল। এবং বাংলাদেশের এই যে দ্বিদলীয় রাজনীতি, সেটা অনেকে পছন্দ করতেন না, কিন্তু বাস্তবতা এটাই ছিল যে আসলে
মূল রাজনীতির ধারাটা আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে ধরে রেখেছিল। অনেক অপকর্ম তারা করেছে, অনেক ভুল ত্রুটি করেছে, অন্যায় করেছে, কম আর বেশি, এবং সেই অনুযায়ী তারা প্রায়শ্চিত্ত ভোগ করেছে। কিন্তু আওয়ামী লীগ 2024-এর 36 দিনে যা করেছে, এবং তার আগের 15 বছর না হয় বাদই দিলাম, এর প্রায়শ্চিত্ত তারা কতকাল করবে আমি জানি না। তবে সেই প্রায়শ্চিত্ত কাটিয়ে বা সেখান থেকে বেরিয়ে আসবার যে চেষ্টা, সেটা তাদের মধ্যে একেবারেই নেই। শেখ হাসিনা এখনো পুরো নিয়ন্ত্রণ দলের উপরে রাখতে চাইছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের জনগণ, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, শিশু কিশোর তরুণরা, তাদের কাছে তার অ্যাকসেপ্টেন্স একেবারেই মাইনাসে, এবং তিনি এবং তার পরিবারের সদস্যরা রাজনীতিতে আবার কামব্যাক করবেন নিকট ভবিষ্যতে, এমনকি দূর ভবিষ্যৎ, সেটা অনেকেই মনে করেন না। কিন্তু দল হিসেবে হয়তো আওয়ামী লীগের কিছু ভালো মানুষ এসে দলটাকে এবং রাজনীতিকে ফেরত আনার চেষ্টা করতে পারতেন, এবং সেটা যদি করতে পারতেন এবং তারা ভুল ত্রুটি স্বীকার করে, অবশ্য জামাতের মতো গৌথুরে থাকলে খুব একটা আকারে ফল হবে না। কারণ জামাতের আজকের যে উত্থান, বাংলাদেশের যে মাটি, আলো, বাতাস এবং তার যে জন্মের ইতিহাস, সেই ইতিহাসে জামাতের এই রাজনীতি কতদিন টিকবে, কতদিন তারা এই অবস্থায়, আজকে যে অবস্থায় আছে, এবং তার একটা বড় কারণ আওয়ামী লীগের অনুপস্থিতি, সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি জামাতকে মোকাবেলা করে কতটা সময় পার করতে পারবে, কেননা বিএনপি যে মধ্যপন্থা রাজনীতি করছে এবং বিএনপি যে সবাইকে নিয়ে ইনক্লুসিভ একটা পলিটিক্স করবার চেষ্টা করছে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা কতটা জামায়াতের যে অতীত, তার যে দুষ্ট বুদ্ধি, তার যে অপকৌশল, সেই কৌশলকে মোকাবেলা করতে পারবে, এবং এই সুস্থ রাজনীতির ধারা, সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে, এবং এখানে অনেক কাঠখড় পোড়াতে হবে। তার মধ্যে আছে দেশের সামগ্রিক অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক বাস্তবতা। এই জায়গাটাতে আওয়ামী লীগ থাকলে হয়তো অনেকখানি সহজ হতো, এবং সেক্ষেত্রে হয়তো জামাতের আজকে যে উত্থান, সেই উত্থানটা হতো না। গণতান্ত্রিক রাজনীতিতে জামাতের উত্থান নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, যে কোনো দল, যে কোনো রাজনীতি থাকতেই পারে, ধর্মভিত্তিক রাজনীতি তো আমাদের আপত্তি নেই। কিন্তু আপত্তিটা হচ্ছে যে বাংলাদেশকে অস্বীকার করা। আপত্তিটা হচ্ছে আমরা যখন দেখি জাতীয় সংসদে জাতীয় সঙ্গীত বাজবার সময় তারা সম্মান জানায় না, দাঁড়ায় না। আপত্তিটা দেখি তারা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, ধর্মকে পুঁজি করে রাজনীতি করবার চেষ্টা করছে, বেহেস্তের টিকিটের ব্যবসা করছে। তখন আমাদের আপত্তি। তারা মুখে ধর্মের কথা বলে, কিন্তু আচরণে, কাজে, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের তৎপরতা দেখেন, তাদের এবং তাদের মিত্রদের, তা ধর্মের ধারে কাছেও নেই। এত অশ্লীল, এত নোংরা। এই নোংরা ভাষা, অশ্লীল ভাষা যে অন্যান্য দলগুলো চর্চা করে না বা আওয়ামী লীগও করেনি তা নয়, কিন্তু ধর্মের নামে তারা করেনি, এবং এত নোংরা ভাবে করেনি। কাজে ভবিষ্যতে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি যদি আওয়ামী লীগের মতো শক্তি বা ওই ধারার রাজনীতি অনুপস্থিত থাকে, এবং সেটার একটা বড় সমর্থন বিএনপি পাচ্ছে, আমরা জানি বিগত নির্বাচনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, যাদেরকে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত করা হতো, তারা মোটামুটি ভাবে একচেটিয়া বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু এককভাবে বিএনপি সেটা করতে পারলে খুবই ভালো, এবং অবশ্যই একটা গণতান্ত্রিক রাজনীতি হিসেবে সবাইকে রাজনীতি করবার অধিকার এবং সুযোগ বিএনপি করে দিবে ক্ষমতায় থেকে। কিন্তু তার নিজের ক্ষমতার ভিতটাকে শক্ত রাখতে হবে, এবং তার সঙ্গে জনগণের সম্পর্কটাকে আরো সক্রিয় করতে হবে। যারা তাদেরকে ভোট দিয়েছে এবার, অতীতে দিত না বলে সাধারণভাবে ধারণা, তাদেরকে, বিশেষ করে সংখ্যাগুরু যারা, তারা সবসময় সুযোগ পায়, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়, ধর্ম, বর্ণ, গোত্রের বিবেচনায় তারা অনেক কিছু থেকে বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য অধিক পারলে তিন ডবল সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত আমি মনে করি। এবং সেটা করতে পারলে এই জনসমর্থন বিএনপির প্রতি দীর্ঘমেয়াদে থাকবে। মধ্যমেয়াদে কি হবে সেটা একটু বলা কঠিন, কারণ এই পথটা খুব সহজ হবে না বিএনপির জন্য, এবং বিশেষ করে যেখানে জামায়াতের মতো রাজনৈতিক শক্তি, এবং বিএনপি যদি কোনো কারণে ভুল করে, বিএনপি যদি ডেলিভার করতে না পারে, তাহলে বাংলাদেশ যে শক্তির হাতে চলে যাবে, সেই শক্তি ৭১-এর পরাজিত শক্তি, সেই শক্তি বাংলাদেশকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাবার শক্তি, এবং সেই শক্তি সামগ্রিক বিচারে একটা অশুভ শক্তি, যারা মুখে কথা বলে এক, কাজ করে আরেক।
কাজে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে শক্তি, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের যে শক্তি, গণতন্ত্রকে হরণ করবার, গণতন্ত্রকে ধ্বংস করবার অভিযোগ সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে কম বেশি আছে, কিন্তু তার মধ্যে যে সুহৃদ সম্পন্ন মানুষ আছে এবং বিশেষ করে যে রাজনৈতিক ধারা, সেই ধারাগুলোকে শক্তিশালী করে তুলতে হবে। যারা অসাম্প্রদায়িক রাজনীতি করবে, যারা স্বচ্ছতা জবাবদিহিতার পক্ষে থাকবে, লুটপাটের বিরুদ্ধে থাকবে, দুর্নীতির বিরুদ্ধে থাকবে, চাঁদাবাজদের বিরুদ্ধে থাকবে, মুখে কথা এক কাজে আরেক, এরকম মুনাফিকদের পক্ষে নয়। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। দুদিন পূর্বে আমি এবং আসাদ নূর সুলতানা আপার একটা টক শোতে কথা বলেছি। সেখানে আওয়ামী লীগের ব্যাপক সমালোচনা আমি করেছি, অশ্রাব্য অশ্লীল ভাষায় কোনো কথা বলিনি। তৃণমূল যাদেরকে এই সংকটের কারণ হিসেবে দাবি করে, আমি সেই প্রেক্ষিতেই সেই মানুষগুলোর নাম উচ্চারণ করিনি, কিন্তু আমি ইশারা ইঙ্গিতে আকারে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিও দেখার পর অনেক ব্যক্তি আমাকে ইনবক্স করেছেন, তারা আমাকে বলেছেন, আপনি তো ভাই আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, কিংবা একটা সময় যখন ক্ষমতায় আসবে তখন আপনি দেশে যাইতে পারবেন না, আপনাকে আওয়ামী লীগের নেতারাই যেতে দেবে না। তাকে উত্তর দিয়েছি, এটা আমি খুব ভালোভাবে জানি, আমি যেতে পারবো কি পারবো না এটা মুখ্য না। আমার কথা হলো, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, তারা দেশে ফিরুক, তাদের নেতারা দেশে ফিরুক, দেশে ফিরে স্বাভাবিক গতিশীল রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিক এবং বাংলাদেশটা এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা পাক, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পাক, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আমাকে এখন কথা বলার কারণে পরবর্তীতে ভবিষ্যতে দেশে যাইতে দেওয়া না হয়, তাতে আমার বিন্দু মাত্র আক্ষেপ থাকবে না, নেই। সুতরাং এটা নিয়ে বিচলিত হবার কোনো কারণ নেই। আমি তাকে স্পষ্ট ভাষায় উত্তর দিয়ে দিয়েছি। যেই কথাটা বলতে চাচ্ছি, গত 19 মাসের রাজনৈতিক বাস্তবতা, তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, তাদের বক্তব্য, তাদের চাওয়া পাওয়া, তাদের মনের ভাষা, চোখের ভাষা, মুখের ভাষা এবং সাধারণ মানুষ যারা নির্যাতন নিপীড়নের শিকার শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হবার কারণে, এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের যেসব মানুষ আছেন বাংলাদেশে, তাদের ভাষ্য মতে এই 19 মাসে কিছু কিছু মানুষকে নিয়ে তারা সমালোচনা করেনি। বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী মহল ছিল, তাদের মধ্যে সবাই যে খারাপ আমি কিন্তু সে কথা কখনো বলিনি। এদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, অনেক জনপ্রিয়, জননন্দিত, জনসম্পৃক্ত নেতা ছিলেন, এখনো আছেন। এই মানুষগুলোর মধ্যে গত 19 মাসে সবার সাথে কথা বলে সবার ভাষ্য মতে কয়েকজন ব্যক্তিকে আমার যথেষ্ট গ্রহণযোগ্য এবং যোগ্য মনে হয়েছে। সার্বিকভাবে ভুল, ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি সবার মধ্যে থাকে, কিন্তু এই সব ছাপিয়ে যে মানুষগুলা বর্তমানে জনপ্রিয়তার মধ্যে আছেন, জনপ্রিয়তার শীর্ষে আছেন আমি সেটা বলবো না, কিন্তু তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা তৃণমূলের মধ্যে আছে এবং সাধারণ মানুষ তাদেরকে পছন্দ করে। এই কয়েকটা মানুষের নাম আমি এই ভিডিওতে বলবো। এই ভিডিও দেখার পর আবার আপনারা ভাইবেন না যে সেই সব বিশেষ বিশেষ মানুষ, তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তারা আমাকে পয়সা দিয়েছে তাদেরকে প্রমোট করার জন্য। তারা এমন ব্যক্তি, তাদেরকে প্রমোট করার জন্য আসলে পয়সা দিতে হয় না কাউকে, তাদের নাম অটোমেটিক্যালি চলে আসে, কারণ তারা ওই রকম ব্যাকগ্রাউন্ডের গ্রহণযোগ্য ব্যক্তি। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম ৯। 2018 সালের নির্বাচনে প্রথমবার তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে জয়ী হন। পরবর্তীতে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। উনার পিতা একজন স্বনামধন্য রাজনৈতিক নেতা ছিলেন, চট্টগ্রামের মা, মাটি এবং মানুষের নেতা ছিলেন ABM মহিউদ্দিন চৌধুরী। তার পিতার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে MP বানিয়েছিল, উপমন্ত্রী বানিয়েছিল, ব্যাপারটা এরকম না। তিনি তার যোগ্যতা, মেধা এবং প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল 5 আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন ইংরেজি গণমাধ্যমে ইউনূস রেজিমের অপশাসন নিয়ে কথা বলেছেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের শোতে গিয়ে তিনি চমৎকার কথা বলেছেন। ভারতীয় অসংখ্য গণমাধ্যমে তিনি চমৎকার বক্তব্য দিয়েছেন। আমি তার কথা বলছি এ কারণে, তিনি যখন বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের ক্লিপগুলো যখন ভাইরাল হয়েছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোতে, পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলোতে, পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে, আপনারা একটু লক্ষ্য করেন তার কোনো বক্তব্য নিয়ে সমালোচনা হয়নি, আলোচনা হয়েছে। সেটা অবশ্যই ইতিবাচক আলোচনা। কেউ কোনো প্রকার নেতিবাচক সমালোচনা করেনি। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, সমর্থক এবং যারা নেতা আছেন, তারা স্পেশালি বাংলাদেশের সাধারণ মানুষ তার প্রত্যেকটা বক্তব্যকে সাদরে গ্রহণ করেছে। কেন করেছে জানেন? কারণ গত 15-16 বছরে কিংবা আরো বেশি সময় ধরে যারা লুটপাট, দুর্বৃত্তায়ন করেছে, তাদের মতো তিনি
ছিলেন না। তিনি ক্ষমতার সর্বোচ্চ স্থানে ছিলেন, কিন্তু সেটাকে অপব্যবহার তিনি করেননি। আমি আগেই বলেছি, ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সব মানুষের মধ্যেই থাকে, রাজনৈতিক নেতাদের মধ্যে বেশি থাকে, কারণ তারা মানুষের প্রতিনিধি। যারা জনগণের প্রতিনিধি হয় তাদের মধ্যে দু একটা ভুল আসলে হয়ে যায়, এটা না চাইতে অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়। সুতরাং ব্যারিস্টার নওফেল সাহেবের মধ্যে কি ভুল ত্রুটি বিচ্যুতি ছিল সেটা আমার দেখার বিষয় না, কিন্তু 5 আগস্টের পর তৃণমূলের নেতাকর্মীরা, পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং সাধারণ খেটে খাওয়া পেশাজীবী যারা শ্রমিক মেহনতি মানুষ আছেন, তারা তার প্রত্যেকটা বক্তব্যকে সাদরে গ্রহণ করেছে এবং তার বক্তব্যের যে ভাষা, তার যে শব্দ চয়ন, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা, সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে 5 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ ব্যারিস্টার নওফেলকে নতুন ভাবে চিনেছেন। ব্যারিস্টার নওফেল তিনি তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ভাই, আগেই বলেছি, আমাকে দালাল ভাববেন না, আমি কিন্তু তাকে প্রমোট করতেছি না, যেটা বাস্তব সেটা তুলে ধরছি। আপনারা দেখান আমাকে ব্যারিস্টার নওফেল সাহেবের একটা বক্তব্য যেটা ভাইরাল হয়েছে, সেখানে অশ্লীল অশ্রাব্য ভাষায় তৃণমূলের নেতাকর্মীরা গালিগালাজ করেছে, করেনি? নাসিম সাহেব, নানক সাহেব, হাসান মাহমুদ, অসংখ্য নেতাকর্মী কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হয়েছে, বক্তব্য দিয়েছে। তাদের বক্তব্যের ভিডিও ক্লিপগুলার কমেন্ট বক্স আপনারা চেক করেন, দেখতে পারবেন গালি কাহাকে বলে, কত প্রকার এবং কি কি উদাহরণ সহ তারা বুঝিয়ে দিয়েছে, অর্থাৎ মানুষ বুঝিয়ে দিয়েছে। কিন্তু নওফেল সাহেবের বক্তব্যের ভিডিও ক্লিপগুলোতে দেখেন শতকরা 95% পজিটিভ কথা দেখতে পাবেন, কারণ তিনি তার সেই সক্ষমতা, তার সেই যোগ্যতা, তার সেই মেধা, তার সেই প্রজ্ঞার পরিচয় দিয়ে গেছেন। পাশাপাশি আমি এতটুকু শুনেছি, আমি জেনেছি, আমি তথ্য পেয়েছি, তিনি তার যে সংসদীয় আসন চট্টগ্রাম 9 সেখানকার অসংখ্য নেতাকর্মীকে জামিনের বন্দোবস্ত করেছেন, তাদেরকে আর্থিক সহায়তা করছেন। সুতরাং আমি এই 19 মাসে নওফেল সাহেবকে পজিটিভ ভাবে নিয়েছি। তিনি আমার মনে হয় অদূর ভবিষ্যতে আগামী প্রজন্মের সাথে তাল মিলিয়ে আগামী প্রজন্মের মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝে রাজনীতিটা করতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস এটা। এখন বাকিটা সময়ের উপর নির্ভরশীল। নেক্সট যে ব্যক্তির নাম আমি বলবো সেটা কারা নির্যাতিত বললে ভুল হবে, তিনি এখনো কারাগারে আছেন, ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কোনো এমপি ছিলেন না। তার যে মাধবপুর, চুনারঘাট, সিলেটের মাটি ও মানুষের নেতা হয়ে গিয়েছিলেন ব্যারিস্টার সুমন। তিনি যখন এমপি হননি, তার নিজস্ব অর্থায়নে প্রায় 300-র উপরে কালভার্ট, ব্রিজ করেছেন তার এলাকার মানুষদের যাতায়াতের জন্য। পরবর্তীতে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে আসেন, কিন্তু ওই যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারী, ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, এইসব কারণে জামাতি সন্ত্রাসী বিএনপির জঙ্গিরা তাকে গ্রেফতার করলো। দীর্ঘদিন যাবৎ তিনি জেল খাটতেছেন। কিন্তু ব্যারিস্টার সুমন জেলে থাকা অবস্থায় যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এবং বিশেষ করে 3 আগস্টে তার যে বক্তব্য, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যের কারণে ব্যারিস্টার সুমন অদূর ভবিষ্যতে আগামী প্রজন্মের কাছে আইডল হয়ে থাকবেন। কেন থাকবেন জানেন? দেখেন বক্তব্যটা। আজকে আপনারা এক দফা চাচ্ছেন, এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে, এই না আমরা বললাম, তারে স্বতন্ত্র এমপি হিসেবে আমি তারে বললাম। আজকে যারা এক দফা দিচ্ছে, কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন, এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এরা একটার পর একটা দফা, তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন, তাহলে আমরা যাবো কোথায়? আমি তো কোনো সংঘাত চাই না, আমি তো কোনো ধরনের সংঘাত, একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই, আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি। কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশটা নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইন দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে, এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে? ক্ষমতা বলো যে আমি অমুক দিব। 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে, এটা থেকে লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকে এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে, দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগের 50 বছর আগের জায়গায় নিয়ে যাবে, কারণ এদের রক্তের মধ্যে বাংলাদেশ। একটা মানুষ এই ঘটনাগুলো যে ঘটবে, 5 আগস্টের পরবর্তী যে বর্তমান সময় পর্যন্ত যতগুলা ঘটনা প্রবাহ আপনারা দেখেছেন, প্রত্যেকটা বিষয় তিনি সংক্ষেপে বলে দিয়ে গেছেন। আজ তারা এটা চাচ্ছে, পরবর্তীতে মুক্তিযুদ্ধ বলে কিছু থাকবে না, বঙ্গবন্ধু থাকবে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এইসব কথা কিন্তু ব্যারিস্টার সুমন বলে গেছেন। প্রত্যেকটা কথা একদম হরফ, শব্দ টু শব্দ মিলে যাচ্ছে না? গত 19 মাসে আপনারা প্রত্যেকটা বিষয় দেখেছেন না বাংলাদেশে হয়েছে। ব্যারিস্টার সুমনের এই বক্তব্যের জন্য তিনি ইতিহাস হয়ে থাকবেন। ব্যারিস্টার সুমন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হয়েছিল, কিন্তু যুবলীগের চুলকানি শুরু হয়ে গিয়েছিল একটা বিষয়ে কথা বলার জন্য। তিনি বলেছিলেন থানার কর্মকর্তা কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেবে, সেখানে অসংখ্য নেতাকর্মী ছিল। এই একটা কথা বলার কারণে যুবলীগ তাকে
বহিষ্কার করেছিল, অথচ ব্যারিস্টার সুমন জেল খাটতেছে, কিন্তু যুবলীগের চেয়ারম্যান, যুবলীগের সাধারণ সম্পাদক পকার পার। এগুলা বলতে গেলে বিপ্লবের মুখ ভালো না, বিপ্লব বেশি কথা বলে। যাই হোক, ব্যারিস্টার সুমনকে আমার যথেষ্ট প্রাসঙ্গিক মনে হয়েছে। গত 19 মাসে ব্যারিস্টার সুমনের অপকর্ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ পাচারের কোনো তথ্য অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান সরকার বিএনপি সরকার দেখাইতে পারেনি। সুতরাং ব্যারিস্টার সুমনকে জনপ্রিয় বলতে বাধা নেই, এবং বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের খেটে খাওয়া, মেহনতি, নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীরা ব্যারিস্টার সুমনকে সাদরে গ্রহণ করেছে, এবং ব্যারিস্টার সুমনকে আগামীর বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হিসেবে অনেকে গ্রহণ করে নিয়েছে। এখন আপনারা কে কিভাবে দেখছেন ব্যাপারটা, কে কিভাবে ভাবছেন, আমি সেটা জানি না। তবে আমার ব্যক্তিগত দর্শন থেকে মনে হয়েছে ব্যারিস্টার সুমন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির জন্য তরুণ প্রজন্মের নেতা হিসেবে অনেকটা প্রাসঙ্গিক। এরপর আরেকজন মানুষের নাম নিব, মাশরাফি বিন মুর্তজা, আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক, নড়াইল 2 আসনের এমপি। মাশরাফি ভাইয়ের সাথে আমার 5 আগস্টের পর কথা হয়েছে। উনি তার এলাকার নেতাকর্মীদের জামিনের বন্দোবস্ত করেছেন, অসংখ্য ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে চাকরির বন্দোবস্ত করে দিয়েছেন। অসংখ্য, মানে আমি হিসাব দিতে পারবো না, অসংখ্য। মাশরাফি কি আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছিল? উনি গতবার এমপি ছিলেন 2018-তে। উনি কি শত কোটি টাকা কামিয়েছেন? কামান নাই। ক্রিকেট খেলে যত টাকা অর্জন করেছেন, উপার্জন করেছেন, ওইখান থেকেই একটা বিরাট অংশ তিনি নেতাকর্মীদের জন্য ব্যয় করতেছেন। যেটা করার দরকার ছিল সেই নীতি নির্ধারণী মহল, যারা 15 বছর আফিম খেয়েছে, যারা 15 বছর রুটি খেয়েছে, হালুয়া খেয়েছে, তারা কিন্তু সাহায্য সহযোগিতা করছে না। কিন্তু মাশরাফি ভাই তার সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন। অনেকে বলতে পারেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ না কেন। মাশরাফি বিন মুর্তজা এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে অবস্থান করছেন। ওনার পরিবার আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওনার স্ত্রী আছে। ওনার বাসায় আক্রমণ করা হয়েছিল 5 আগস্টের পর। ওনার নড়াইলের বাসা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঢাকার যে বাসাটা সেখানেও আক্রমণ করা হয়েছে, ইট পাটকেল ছুড়া হয়েছিল। পরবর্তীতে তিনি সেখান থেকে পরিবর্তন করে অন্য একটা বাসায় থাকেন। এখন যদি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হন, সেক্ষেত্রে তিনি যে মবের আক্রান্ত হবেন না, এই নিশ্চয়তা কে দেবে? মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হইলেই শুধুমাত্র আওয়ামী লীগের নেতা, আর যারা লুটপাট করে, চুরিবাটপারি করে এখন জামাত বিএনপিকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, দেশের বাইরে নিরাপদে শান্তিতে অবস্থান করছে, তাদের ব্যাপারে আপনারা চুপচাপ। মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাই, এটা নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি, বিভিন্ন ধরনের কথা উঠে এসেছে, কিন্তু মাশরাফি জনমানুষের নেতা হয়ে গেছেন, মাশরাফি গণমানুষের নেতা হয়ে গেছেন। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ আওয়ামী লীগে প্রাসঙ্গিক হয়ে গেছেন, কারণ তিনি তার সেই সক্ষমতা পরিচয় দিয়েছেন। নড়াইলের মা, মাটি এবং মানুষের নেতা হয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা। আমি দালালি করতেছি না ভাই, যেটা বাস্তব। 5 আগস্টের পর যা যা ঘটেছে, যা যা হয়েছে, সেই প্রেক্ষিতে আমি কথা বলার চেষ্টা করছি। আরেকটা হচ্ছে আমাদের ঘাউরা, আমাদের বাংলাদেশের রকচটা, বাংলাদেশের রক্তেরা যারা তাকে বলে, অর্থাৎ এনসিপি, জাসি, বিএনপি, হেফাজত, হোয়াটএভার, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। সাকিব একজন যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। সাকিবকে নিয়ে প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। সাকিব 5 আগস্টের পর একটা স্ট্যাটাস দিয়েছিল, এই স্ট্যাটাস নিয়ে অনেকেই সমালোচনা করেছেন যে তিনি জুলাই অভ্যুত্থানে সেই হোয়াটএভার। সাকিবের ইচ্ছা ছিল বাংলাদেশে এসে একটা সিরিজ খেলে অবসর নেয়, কিন্তু তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। ব্যারিস্টার টাকলা ফুয়াদ সাকিবের বিরুদ্ধে মামলা করিয়েছে আদাবর থানায়। যাই হোক, সেই মামলা নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু 5 আগস্টের পর সাকিব আল হাসান তিনি তার মাগুরার নেতাকর্মীদের সাথে যথেষ্ট যোগাযোগ রেখেছেন, অর্থনৈতিক সহায়তা করতেছেন, পাশাপাশি জামিনের বন্দোবস্ত করতেছেন, পাশাপাশি তিনি তার আদর্শিক জায়গায় কতটা স্ট্রং সেটা তো তার বিভিন্ন সাক্ষাৎকারে দেখা গিয়েছে। অদূর ভবিষ্যতে সাকিবের রাজনৈতিক পথ পরিক্রমা অনেক বেশি সুদূর প্রসারী হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, তারা কিন্তু সাকিবকে যথেষ্ট পছন্দ করেন, ভালোবাসেন, এবং সাকিবের একটা ব্যাপক গ্রহণযোগ্যতা বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। সুতরাং সাকিব আল হাসান আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে খুব ভালোভাবেই প্রত্যাবর্তন করবেন, এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই। প্রিয় দর্শক, আমি যে 4টা মানুষের নাম বললাম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ব্যারিস্টার সাইদুল হক সুমন, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, এই 4টা ব্যক্তির ব্যক্তিত্ব, এই 4টা ব্যক্তির কথা বলা, স্পষ্ট ভাষী আচরণ, এই 4টা ব্যক্তির দলের প্রতি নিবেদন, এই 4টা ব্যক্তির নেতাকর্মীদের প্রতি তাদের যে দায়িত্ব সেটা ঠিকঠাক মতো পালন করা, নেতাকর্মীদেরকে জামিনের বন্দোবস্ত করা, অর্থনৈতিকভাবে সহায়তা করা, সবকিছু দেখে উনারা 5 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছেন তাদের কর্মের মধ্য দিয়ে। সুতরাং আমি বলতেই পারি এই 4 জন মানুষকে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ভালো জায়গায় আমরা দেখব, আমরা দেখতে চাই। শুধু আমি চাই না, তৃণমূল দেখতে চায়। আপনাদের মতামত থাকলে আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাকে মেইল করবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে হয়েছে এই মানুষগুলা আওয়ামী লীগের রাজনীতির জন্য যোগ্য। আমি কিন্তু এই মানুষগুলাকে নিয়ে সমালোচনা করিনি, আমি সমালোচনা করি সেই চুরবাটপারদের নিয়ে সমালোচনা করি যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার যোগ্যতা রাখে না। সুতরাং যারা বলেন আওয়ামী লীগ ফিরলে আমাকে দেশে যেতে দেওয়া হবে না, সমস্যা নাই, দেশ চলুক, দেশটা ভালো থাক,
দেশটা শান্ত থাক, দেশের মানুষ ভালো থাক। প্রিয় দর্শক, ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন।